সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারত চীন সীমান্ত উত্তেজনা, অরুণাচলের কাছে 3টি গ্রাম গড়ে তুলেছে চীন। যুগান্তকারী সিদ্ধান্ত, স্কুল ছাত্রীদের স্কার্ফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া। নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরায়েলের, বললেন সৌদি যুবরাজ। মরক্কো ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার নিন্দা জানালো হিজবুল্লাহ। কাবুলে একের পর এক রকেট হামলা, নিহত 1, আহত 2। মার্কিন চাপ সত্ত্বেও নিরপেক্ষ থাকুন IAEA কে ইরান। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেয়া শুরু হবে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে জানাবো, বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা ICUতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত চীন সীমান্ত উত্তেজনা, অরুণাচলের কাছে 3টি গ্রাম গড়ে তুলেছে চীন। এবার ভারতের অরুণাচলের কাছে 3টি গ্রাম গড়ে তুলেছে চীন, এমন তথ্য জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। লাদাখে সংঘর্ষের পর সম্প্রতি তিব্বতে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে উত্তেজনা তৈরি হয় দুদেশের মধ্যে। এর মাঝেই গ্রাম স্থাপনের বিষয়টি উঠে এলো। মূলত লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর থেকেই দুদেশের সম্পর্ক আরও খারাপের দিকে চলে গেছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে বলা হয়, বুমলা পাস থেকে 5 কিলোমিটার দূরত্বের ভিতরেই ঘটেছে গ্রাম স্থাপনের এমন ঘটনা। ভারত, চীন এবং ভুটানের সীমান্তের কাছেই এই বুমলা পাস। ভারতের কৌশলগত বিশেষজ্ঞ ডক্টর ব্রুক্ষ চ্যালানি বলেন, হ্যান চাইনিজ গোষ্ঠীর মানুষ এবং তিব্বতীদের নিয়ে এসে রাতারাতি গ্রাম গড়ে ফেলেছে চীন। এই স্ট্র্যাটেজিতেই সীমান্তে নিজেদের শক্তি বাড়াচ্ছে তারা। গ্রাম গড়ার কৌশল চীনের নতুন বিষয় নয়। দিন কয়েক আগেই ভুটান সীমান্ত থেকে 2 কিলোমিটার ভেতরে পুরো একটা জনপদ গড়ে তুলেছিল চীন। অরুণাচল সীমান্ত বরাবর 4 জায়গায় সামরিক পরিকাঠামো তৈরি করতেও আগেও দেখা গিয়েছিল চীনকে। NDTV জানায়, নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়ে এই ঘটনা। গ্রাম শুধু নয়, তার লাগোয়া রাস্তাও তৈরি করছে চীন। মাস কয়েক আগে ডুকলাম মালভূমির যে জায়গা নিয়ে ভারত চীনের মধ্যে সহিংসতা হয়, সেই এলাকা থেকে অল্প কিছু দূরে এই নতুন গ্রাম। এ বছরের গোড়ার দিকে গালওয়ান সংঘাতের আগে থেকেই ডুকলামে নজর ছিল চীনের। চীন ভুটান সীমান্তের মধ্য ও পশ্চিম সেক্টরে বহুদিন ধরেই তৎপর চীনা বাহিনী। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভুটানকে চাপে রাখতেই চীনের এই কৌশল হতে পারে। কারণ ভুটানের পূর্বাঞ্চলে একটি বিস্তীর্ণ অংশের উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে চীন। মূলত দিল্লির উপর চাপ বাড়ানোর লক্ষ্যেই ভুটানের ওই শাকত্যাং অভয়ারণ্যকে চীন নিজেদের বলে দাবি করছে বলে ধারণা করে আসছিল পর্যবেক্ষকরা। অনেকেই মনে করছেন, চীন তাদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে সীমান্ত লাগোয়া দেশগুলোর সঙ্গে এমন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছে। শুধু ভারত নয়, রাশিয়া, জাপান সহ আরও 20টি দেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে বিভিন্ন সময় দাবি করে আসছে চীন। কোথাও সমুদ্র, কোথাও নদী, কোথাও বা জমি নিয়ে বিরোধ চীনের। 40-এর দশকে প্রতিবেশী পূর্ব তুর্কিস্তান দখল করে সিনজিয়াং প্রদেশ বানিয়েছিল চীন। 1950 সালে দখল করে নেয় তিব্বত। আন্তর্জাতিক আইন, ইউনাইটেড নেশন কনভেনশন অব দ্য ল অব দ্য সি না মেনে দক্ষিণ চীন সাগরের একাধিক ছোট বড় দ্বীপ দখল এবং সামরিক ঘাঁটি স্থাপনের অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। যুগান্তকারী সিদ্ধান্ত, স্কুল ছাত্রীদের স্কার্ফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া। যুগান্তকারী সিদ্ধান্ত নিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। প্রাথমিক স্কুলে ছাত্রীদের উপর স্কার্ফ পরার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত আইনটি বাতিল করে। আদালত জানায়, ইসলামী পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করতে এই নিষেধাজ্ঞা জারি ছিল। তুরস্কের ডেইলি সাবা জানায়, অস্ট্রিয়ার পূর্ববর্তী জোট সরকার 2019 সালের মে মাসে এ আইন করেছিল। দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার। 10 বছরের নিচে মেয়েদের উপর স্কার্ফ পরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য ছিল, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদের সুরক্ষার জন্য এই আইন করা হয়েছিল। তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এই নিষেধাজ্ঞা 14 বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। পরবর্তীতে আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় 2 শিশু এবং তাদের বাবা মা, যাতে আইনটি তুলে নেওয়ার রায় দিল আদালত।
এদিকে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক ফেইথ কমিউনিটি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি। নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরায়েলের কঠোর সমালোচনা করে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি আল ফয়সাল বলেছেন, নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরায়েল। দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে এসব কথা বলেন তিনি। সৌদি এই যুবরাজ ইসরায়েলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, পুরো ফিলিস্তিনকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে। মিশর, জর্ডানের পর সম্প্রতি ইসরায়েলকে স্বীকৃতি দেয় বাহরাইন, আমিরাত ও মরক্কো। স্বীকৃতি দিতে সৌদি আরব ও পাকিস্তানকেও চাপে রেখেছে ইহুদিবাদী এ দেশ। এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। মরক্কো ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠার নিন্দা জানালো হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মরক্কোর কথিত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নিন্দা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, আরব দেশগুলো যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে তার জন্য শিগগিরই তাদের অনুতপ্ত হতে হবে। হিজবুল্লাহ আরও বলেছে, যারা ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক করছে তারা হতাশ হবে এবং শিগগিরই দেখবে যে তাদের আশা অনুযায়ী তারা কিছুই পাবে না, অথচ তাদের দেশের সবকিছুই ইহুদিবাদী ইসরায়েলের কাছে উন্মুক্ত হয়ে যাবে এবং ইসরায়েল ভয়ঙ্কর সব ষড়যন্ত্র করার সুযোগ পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছেছে মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। সেক্ষেত্রে মরক্কো চতুর্থ কোনো দেশ যারা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। মরক্কোর রাজপ্রাসাদ থেকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা নিশ্চিত করে বলা হয়েছে, এ চুক্তির ধারায় আমেরিকা পশ্চিম সাহারা অঞ্চলে নতুন একটি কনসুলেট খুলবে। কাবুলে একের পর এক রকেট হামলা, নিহত 1, আহত 2। আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একের পর এক রকেট হামলায় অন্তত 1 জন নিহত ও আরও 2 জন আহত হয়েছে। 1 মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় রকেট হামলার ঘটনা এটি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাবুলের পার্শ্ববর্তী লেবিজার এলাকা থেকে 10টি রকেট ছুড়া হয়েছে। সেসব রকেটের মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে 3টি এবং বাকি 7টি আঘাত হেনেছে আবাসিক এলাকায়। রকেট হামলার ঘটনায় বিমানবন্দরে থাকা একটি বিমানের জানালা ভেঙে গেছে, তবে নিজের নাম প্রকাশ না করা শর্তে তা জানিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা। যদিও হামলার সময় বিমানটি খালি ছিল এবং সেখানে কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনও জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। মার্কিন চাপ সত্ত্বেও নিরপেক্ষ থাকুন IAEA কে ইরান। মার্কিন চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রতি আহ্বান জানিয়েছে এ সংস্থায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী। সম্প্রতি তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে IAEA এর উপর চাপ বাড়িয়েছে আমেরিকা। ইরান ও ভেনিজুয়েলা বিষয়ক মার্কিন বিশেষ দূত ইলিয়ট আব্রামস 3 দিন আগে ইহুদিবাদী নিউজ সিন্ডিকেটকে বলেছেন, IAEA এর উপর চাপ সৃষ্টির জন্য ইউরোপের সঙ্গে, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আমেরিকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ বক্তব্যের পর গরিবাবাদী শুক্রবার তার টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে IAEA এর প্রতি ওই আহ্বান জানান। গরিবাবাদী তার পোস্টে 2019 সালে IAEA এর একটি বিবৃতি তুলে ধরেন, যাতে ইরানের উপর চাপ সৃষ্টি করলে তার ক্ষতির ফল কী হবে তা নিয়ে বক্তব্য দেয়া হয়েছিল। ইরানি প্রতিনিধি আরও বলেন, IAEA কে স্বাধীন, পেশাদার ও পক্ষপাত মুক্ত থাকতে হবে, যার কারণে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তার বিরুদ্ধে আমাদের সবাইকে চাপ সৃষ্টির এই দাবি প্রত্যাখ্যান করতে হবে। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেয়া শুরু হবে। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 11 ডিসেম্বর দেশটির ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন FDA করোনার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার পর তিনি কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে 24 ঘন্টার কম সময়ের মধ্যে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। টুইটারে প্রকাশিত টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, 24 ঘন্টার কম সময়ের মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের অংশীদার ফেডএক্স ও ইউপিএস এর মাধ্যমে ইতিমধ্যে আমরা প্রত্যেক রাজ্যে ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু করেছি। অগ্রাধিকার ভিত্তিতে কারা ভ্যাকসিন পাবেন তা রাজ্যের গভর্নররা নির্ধারণ করবেন। ট্রাম্প বলেন, আমরা চাই সিনিয়র নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং সম্মুখ সারির যোদ্ধারা আগে টিকা পাক। এতে মৃত্যুর হার দ্রুত ও নাটকীয়ভাবে কমে যাবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল 9টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 16 লাখ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগী 7 কোটি ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,92,486 জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,31,31,911 জনে। করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 4,52,92,146 জন। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা আইসিইউতে। হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা মুম্বাইয়ের কোকিলাবন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রেমো ডিসুজার স্ত্রী লিজেল ডিসুজা গণমাধ্যমকে বলেন, ব্লকের কারণেই এই হার্ট অ্যাটাক হয়েছে। অ্যানজিওগ্রাম করার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসক। রেমো এখন আইসিইউতে আছেন, তার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। চিকিৎসক বলেছেন, আগামী 24 ঘন্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেমো ডিসুজা বলিউডের অসংখ্য সিনেমায় নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। পরিচালক হিসেবেও উপহার দিয়েছেন স্ট্রিট ড্যান্সার 3D, ABCD 2, এ ফ্লাইট জেট নামে কয়েকটি নৃত্য নির্ভর হিট সিনেমা। এ খবর জানিয়েছে এনডিটিভি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।